দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আশার কথা কিংবা সুখবর হলো দীর্ঘ 2 মাস পরে হলো আমেরিকা ও ইরান একটি সমঝোতার পথে হাঁটতে যাচ্ছে। এর আগে বেশ কয়েকবারই এমন একটা লক্ষণ দেখা গিয়েছিল যে অবশেষে হয়তো যুদ্ধ বন্ধ হচ্ছে, শান্তি চুক্তি হচ্ছে, শেষ মুহূর্তে সেটি হাত থেকে ফসকে গিয়েছে। কিন্তু এইবার আমেরিকান গণমাধ্যম তো বটেই, একেবারে বিশ্বস্ত সূত্রগুলো বলছে যে তেহরান এবং ওয়াশিংটন একটি সমঝোতা স্মারকে, এক পৃষ্ঠার একটি সমঝোতা স্মারক, সেটিতে তারা স্বাক্ষর করতে যাচ্ছে এবং খুব শিগগিরই এটি হতে যাচ্ছে। এর মধ্যেই দুপক্ষের মধ্যে চিঠি চালাচালি, অর্থাৎ তথ্যের আদান প্রদান, প্রস্তাবনা পাল্টা প্রস্তাবনা, বিষয়গুলো অনেকটা চূড়ান্ত করে আনা হয়েছে। যদি শেষ মুহূর্তে বড় কোনো ঘটনা কিংবা দুর্ঘটনা না ঘটে, তবে শিগগিরই হয়তো দুই পক্ষ একটি চুক্তিতে স্বাক্ষর করতে যাচ্ছে, যেটির মধ্য দিয়ে অন্তত স্থায়ীভাবে যুদ্ধটা বন্ধ হতে যাচ্ছে। এটি নিঃসন্দেহে আশার খবর এবং একই সাথে এই যুদ্ধকে নিয়ে আমরা 2 মাস ধরে আলোচনা চালিয়ে যাচ্ছি। আমাদের জন্য এটি সুখবর হবে, কারণ যুদ্ধ কোনোভাবে কাম্য হতে পারে না। একই সঙ্গে আমেরিকার অর্থনীতি এটি ব্যাপকভাবে বিপর্যস্ত হতে যাচ্ছে এই যুদ্ধের কারণে, যেটির প্রভাব সামনের দিনগুলোতে আরো বেশি প্রকট আকার ধারণ করতে পারে। এই অবস্থায় যদি শান্তি চুক্তি কিংবা স্থায়ী যুদ্ধ ঘোষণাটি আসে, তবে নিঃসন্দেহে সেটি সবার জন্য কাঙ্ক্ষিত। এই পরিপ্রেক্ষিতেই আমরা আজকে আলোচনাটি সাজিয়েছি। আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি সোশিও পলিটিক্যাল অ্যানালিস্ট মাহমুদ রেজা চৌধুরী। আমাদের সাথে যুক্ত হচ্ছেন ইন্ডিয়ানার সেন্ট মেরি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। মাহমুদ রেজা চৌধুরী, একেবারে এই শুরুতে আমরা যে আলোচনাটি করতে চাই, অ্যাক্সিওস মূলত এই রিপোর্টটি প্রকাশ করেছে তাদের স্পেশাল ইনভেস্টিগেশন থেকে, স্পেশাল সূত্র থেকে। সেটি হলো এক পৃষ্ঠার একটি মেমোরেন্ডাম রেডি করা হয়েছে, যেটি এর মধ্যে এই দুই পক্ষের হাতে পৌঁছে গিয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনা চলছে, যে কোনো মুহূর্তে সমঝোতা স্মারক হতে পারে। যে 14 দফা কিংবা যে বিষয়গুলো আছে এই চুক্তিতে, তার প্রেক্ষিতে আমরা যদি কতটা সম্ভাবনা দেখছেন আপনি যে এই চুক্তিটি হতে যাচ্ছে, কিংবা এর মধ্যে কোনো যদি কিন্তু দিয়ে শেষ মুহূর্তে ফসকে যাওয়ার কোনো আশঙ্কা দেখছেন কিনা? ধন্যবাদ জুয়েল। সাধারণত আমার সাথে যিনি সহ আলোচক থাকেন, বন্ধু, তাদের কথা বেশি শুনতে চাই। জি। আজকে তুমি আমাকে মাইক্রোফোনটা দিয়ে দিছো, কারণ আমার সাথে বসে আছে একজন জার্নালিস্ট। তার সামনে তুমি নিজেও একজন জার্নালিস্ট, তোমাদের সাথে কথা বলতে গেলেও মাঝে মাঝে বুক দুরু দুরু করে। না, না, কি আপনি বলতে যথেষ্ট ভালো কি আলোচনা বললাম। করেন। জি। তো এখন তুমি জানো, এবং আলাউদ্দিনও নিশ্চয়ই জানে, সে তো এই জগতেরই মানুষ, যতটুকু জানলাম কয়েক সেকেন্ডে। আমরা যদি প্রেক্ষাপটটা লক্ষ্য করি, মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান সাম্প্রতিককালের, আমি খুব দূরে যেতে চাচ্ছি না, দে আর ভেরি কানিং প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড পলিটিক্স অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ডিপ্লোম্যাসি। দিস ইজ তাদের মধ্যে কোনো অনেস্টি বা কোনো সিনসিয়ার অ্যাটেম্প বা কোনো সিনসিয়ার গোল কাজ করে না, হোয়াট এভার দে সেইড অ্যান্ড হোয়াট এভার দে ডু বিহাইন্ড দিস টু পার্সপেক্টিভ। তো এখন অনেকদিন, এবং এখন যিনি শাসন করছেন আমেরিকাকে, অলওয়েজ আমি মনে করি একটা দেশের জনগণ আর একটা দেশের সরকার এক না। জনগণের এজেন্ডার সাথে সরকারের এজেন্ডা কখনো মেলে না, আবার সরকারের এজেন্ডার সাথে জনগণের হোপস, ড্রিমস এন্ড অ্যাসপিরেশনস গুলা কখনোই মেলে না, কোনো দিকেই মেলে না, কোনো কালেও না। আরেকটা জিনিস লক্ষ্য করা গেছে, এখন সমস্ত বিশ্বটাই পরিচালিত হচ্ছে গুটি কয়েক সরকার নামক মহাসন্ত্রাসীদের হাতে। এটা নট অনলি ইন আমেরিকা, ইন ইন্ডিয়া, ইন রাশিয়া, ইন পাকিস্তান, ইন বাংলাদেশ, মোরলেস তাদেরকে সন্ত্রাসী আখ্যায়িত করা যায়। অতএব আমেরিকা যেহেতু জানে যে তারা মিলিটারি পাওয়ারে অত্যন্ত স্ট্রং, অ্যাজ ওয়েল দ্য ইকোনমিক পাওয়ারে তারা অত্যন্ত স্ট্রং, এবং দে ক্যান ম্যানিপুলেট, দে ক্যান ইনফ্লুয়েন্স দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, যারা তাদের উপর নির্ভর করে। ইউরোপ এক নাম্বার, এশিয়ার অনেক জায়গায়। আমি অবশ্য লেটেস্ট জানি না যে চায়নাতে ডোনাল্ড ট্রাম্প গেছে কিনা, তার তো যাওয়ার কথা ছিল। জি, এবং সামনের কোনো সপ্তাহে যাবেন তিনি। সামনের সপ্তাহে সামনের যাবেন। সপ্তাহে, জি। হ্যাঁ, যাবেন।
তো সেখানে গিয়ে তার রোলটা কি প্লে করে সেখানে চায়না ইজ নট ইন ফেভারিং অফ দ্য ইউএসএ গভর্নমেন্টস পলিসি। তো আমার সেই অর্থে মনে হয় যে যতক্ষণ না পর্যন্ত চুক্তি সেটা কমপ্লিটলি, অনেকবারই আপনারা দেখেছেন, আমরাও দেখেছি যে চুক্তি হয় একেবারে শেষ মুহূর্তে গিয়ে হয় না। এখন যদি হয়েও থাকে তবে সেটা এক্সিকিউশন গুলো কিরকম হয় সেটা দেখার পরে কোনো একটা সেন্সিটিভ ওপিনিয়ন স্ট্যান্ড করা যায়, এর আগে না। এর আগে সবই মানে মুখের কথা, বাদ কি বাদ। বিশেষ করে আমেরিকা যেখানে আছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, ওনার তো আসলে কোনো নিজস্ব কোনো দলও নাই, নীতিও নাই, আদর্শ নাই। তার আদর্শ নীতি একটা, সেটা হচ্ছে হি ইজ দ্য সুপ্রিম পাওয়ার ইন অল কাউন্টস। তো এই ধরনের একটা ব্যক্তি একটা চুক্তিতে সই করে সেটা ফলো করবে, এবং পাশাপাশি ইসরায়েলের একটা বিরাট ভূমিকা আছে। এই যুদ্ধ বাঁধানোর পেছনেও ইসরায়েলের ভূমিকা আছে, এই যুদ্ধ কন্টিনিউশন করছে সেখানেও ইসরায়েলের ভূমিকা আছে, আগামীতে এই যুদ্ধের রূপ স্বরূপ কি হবে এই ব্যাপারেও ইসরায়েলের একটা ভূমিকা আছে। অতএব সেই ভূমিকাটাকে ডোনাল্ড ট্রাম্প কতটা আন্ডারমাইন করতে পারবেন বা কতটা সেটাকে তার দিকে রাখতে পারবেন, এইসব বিষয়ে কিছু কিছু সন্দেহ, কিছু কিছু ধোঁয়াশা কিন্তু মানে এখনো রয়ে গেছে। চুক্তিটি নিয়ে এবং আপনার আমার কাছে একটা আশঙ্কা থেকে যাচ্ছে, কিন্তু প্রেসিডেন্ট যে এই যুদ্ধ থেকে বের হতে চান যে কোনো মূল্যে, এটি নিয়ে কি কোনো আশঙ্কা আছে আপনার কাছে? প্রথমত কথা, উনি বের হতে চান কিনা এটা নিয়ে আশঙ্কা আছে। আছে, ওকে, হ্যাঁ। আসলে উনি যেটা চাচ্ছেন সেটা হচ্ছে যে টাইম বাই। আপনি হয়তো দেখেছেন সে প্রায় বলে সেরো এক নাম্বার ওয়ান ডিল মেকার। তো Right. এটা একটা ডিল হতে পারে। অতএব সে আসলেও তার এই ব্যাপারে আন্তরিকতা কতটুকু আছে এ ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে সন্দিহান। আমি যদি ভুল হই সেটা আমার জন্য সবচেয়ে ভালো হবে। আমার মনে হয় না আমি ভুল। মানে ধন্যবাদ। টাইম বাই করে তিনি কি লাভ হবে বলে আপনার কাছে মনে হচ্ছে? টাইম কেন তিনি বাই টিভি করে বাই কি করবেন? লাভ হবে? হুম, ইটস এ ভেরি গুড কোশ্চেন। টাইম বাই করে তার একটা জিনিস লাভ হবে, সে এই যে আসো শান্তি শান্তি খেলা করি, এর মাঝে সে ভিতরে যে যে অবস্থাগুলো আছে আভ্যন্তরীণ যে ডোমেস্টিক পলিসি গুলো আছে, আপনি জানেন নভেম্বরে একটা ইলেকশনও আছে, হুম, এইসব ক্ষেত্রে যেন রিপাবলিকান তার পপুলারিটি, মাস পপুলারিটিকে না হারায়, এক নম্বর উদ্দেশ্য। হুম, 2 নম্বর হচ্ছে এর মাঝে যে অলরেডি কিছু কিছু জিনিসপত্রের দাম বেড়ে গেছে। আজকে আমি দেখলাম প্রায় $5 কাছাকাছি আপনার গ্যাসের প্রাইস পার গ্যালন। তো আপনার এটার একটা এইটার দিক থেকে মানুষের, সাধারণ মানুষের দৃষ্টিটাকে একটু অন্যদিকে নিয়ে যাওয়া। আর তৃতীয় তার লাভ হচ্ছে যে তার ব্যাপারে ওয়ার্ল্ড ইমেজ যেটা দাঁড়িয়েছে, যে নেগেটিভিটি গুলো তৈরি হচ্ছে, এখান থেকে সে নিজেকে কিছুটা হলেও একটা ক্লিন পিকচার বা একটা অনেস্ট পিকচার বা একটা ডিপ্লোম্যাটিক পিকচারকে সে আপহোল্ড করতে চাচ্ছে। এই থ্রি ফোল্ড আমি মনে করি এটাই হচ্ছে তার টাইম ব্যয়ের একটা অন্যতম মানে খেলা বলেন, উদ্দেশ্য বলেন। যদি সে সিনসিয়ার হয়, আন্তরিক হয়, সেটা ডিল হওয়ার পরে, কার্যকরী হওয়ার পরে, ডিল পরের দিনে আমি বলতে পারবেন না বাহ কিছু একটা হয়ে গেছে। আপনাকে দেখতে হবে হাউ লং ইট কন্টিনিউ এন্ড হু গেটস হোয়াট। On the basis of that matter, you can justify that whether the deal is correct or not. জি। অনেক ধন্যবাদ আপনাকে। ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন, একটু আপনার বিশ্লেষণ শুনি। আপনি এই শান্তি চুক্তি হওয়ার পেছনে কিংবা হওয়ার পথে কোনো আশঙ্কা দেখছেন কিনা, এবং একই সঙ্গে মাহমুদ রেজা চৌধুরী যে বিশ্লেষণ করেছেন সেই বিষয়ে আপনার কোনো বক্তব্য আছে কিনা? ধন্যবাদ জুয়েল, ধন্যবাদ দর্শকদেরকে। দেখুন, ডিল তো হতে থাকে, এবং বিশেষ করে ট্রাম্প যখন কোথাও কোনো একটা আপনার ক্যাওস বাঁধান, তখন সেখান থেকে তিনি হচ্ছে অনেকটা অকওয়ার্ড ভাবে এই ধরনের অনেকগুলো ডিল উনি নিয়ে আসেন। বিভিন্ন সময় এরকম হয়েছে, এবং আমরা দেখেছি যে উনি আসলে কনসিস্টেন্ট না। কনসিস্টেন্ট হচ্ছে যে উনি ব্রেক করার ক্ষেত্রে উনি অনেক বেশি কনসিস্টেন্ট, এবং একতরফা ভাবে যে সমস্ত বক্তব্যগুলো ইরানের সাথে যুদ্ধ বাঁধানোর পর থেকে উনি দিয়েছেন, এবং আমরা দেখেছি সেই রেটরিক গুলো কন্টিনিউয়াসলি যে গ্রাউন্ড বাস্তবতার সাথে ওনার কথার যে কোনো সামঞ্জস্য নেই। আজকে বক্তব্যটা একটু শুনবেন কিনা ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন? আজকে তিনি কি বলছেন এই বিষয়ে, এটা যদি শুনেন তাহলে হয়তো আপনার বলতে আর একটু সুবিধা হবে যে আজকে এই চুক্তির খুব কাছাকাছি দাঁড়িয়ে তিনি কি বলছেন। In the world of war a few days ago, no, they want to make a deal badly, and we'll see if we get there. ওরা খুব মরিয়া হয়ে একটা চুক্তি করতে চায়, এবং দেখা যাক আমরা শেষ পর্যন্ত সেখানে পৌঁছতে পারি কিনা। যদি আমরা সফল হই তবে ওরা কোনোভাবেই পরমাণু অস্ত্র রাখতে পারবে না।
এটা খুবই সহজ ব্যাপার, কিন্তু এখানে দমে যাওয়ার কি আছে? শুনুন, ওদের নৌবাহিনী, বিমানবাহিনী, মিসাইলগুলোর বেশিরভাগই নিশ্চিহ্ন হয়ে গেছে। হয়তো কিছু আছে, সম্ভবত আগের তুলনায় 18 থেকে 19% আছে, কিন্তু যা ছিল তার তুলনায় তা কিছুই নয়। আর ওদের সব নেতারা তো এখন মৃত। তাই আমার মনে হয় আমরা জিতে গেছি। এখন এটা কেবল সময়ের ব্যাপার। দেখুন, আমরা যদি এখনই চলে আসি তবে ইরানের পুনর্গঠন করতে 20 বছর সময় লাগবে। আমরা সুবিধাজনক অবস্থানে আছি, তাই না? এখন আমাদের যা অর্জন করার কথা তা অর্জন করতে হবে। যদি আমরা তা না করি তবে আমাদের আরও বড় পদক্ষেপ নিতে হবে। তবে সেই সাথে এটাও বলি, ওরা একটা চুক্তি করতে চায়। গত 24 ঘন্টায় আমাদের খুব ভালো আলোচনা হয়েছে এবং এটা খুবই সম্ভব যে আমরা সেখানে পৌঁছে একটি চুক্তিতে উপনীত হব। And we've had some good talks before, as you know. And all of a sudden, the next day, they're like, ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আজকের বক্তব্যটা শুনছিলেন। জি, জি, আপনি আমার কাছে মনে হচ্ছে এটি একদম একেবারে আপনার যে কোনো একজন সাধারণ দর্শকও ওনার এই কথাগুলোর আপনার যে কতটা মাজেদা আছে এটা ওনারা সবাই বুঝতে পারবেন। তো আমি মাহমুদ রেজা ভাইয়ের সাথে একটু একটা জায়গায় দ্বিমত পোষণ করবো যে উনি চান কিনা। আমার প্রশ্নটা হচ্ছে আসলে ওনার কোনো চয়েস আছে কিনা, সেটা হচ্ছে বড় প্রশ্ন। মানে যে চাওয়ার আপনি সুযোগ আছে কিনা সেটা জানতে চাচ্ছেন? চাওয়ার কোনো সুযোগ আছে কিনা? হ্যাঁ, সেটাই বলছি যে তার ওনার কতটুকু চয়েস আছে, কতটুকু সুযোগ আছে সেখানে। এখন আপনি দেখেন, আপনি কতগুলো ফ্যাক্টরকে সামনে নিয়ে আসেন যে শুরু থেকে এই ওয়ারের প্রত্যেকটা ক্যালকুলেশন হচ্ছে যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের ভুল প্রমাণিত হয়েছে। এবং আপনার এখানে যে আপনার একটা ওয়ার টাইম একটা রেজলিউশন আছে 73 সামথিং, যেটার আওতায় আপনার হচ্ছে যে যদি প্রেসিডেন্ট কংগ্রেশনাল অ্যাপ্রুভাল ছাড়া যদি উনি যুদ্ধ শুরু করেন 60 ডেজের মধ্যে উনি এটার স্টপ করতে হবে, অথবা যদি উনি এটার মোটামুটি একটা প্রোগ্রেস অ্যাচিভ করছেন এবং ওনার সেফ উইথড্রয়ালের জন্য যদি আরো টাইম লাগে সেটা হচ্ছে 30 ডেজ। সো এই 60 ডেজ এন্ডেড অন আপনার হচ্ছে যে মে 1st। হ্যাঁ, তো উনি কিন্তু বড় উনি তো জোর এখন আর যুদ্ধ হচ্ছে যে করছেন না। মানে এটা তো যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য 60 ডের বেশি লাগবে। তিনি তো এখন যুদ্ধ করছেন না, তিনি তো যুদ্ধ বিরতিতে আছেন। না, কিন্তু এটা তো যুদ্ধ বিরতিতে আছেন সেটাকে উনি ইউজ করতে পারেন, সেটা নিয়েও কথা হয়েছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে উনি আসলে চাচ্ছেনটা কি? হ্যাঁ, আমি ওইটা হচ্ছে আমার প্রশ্ন, উনি চাচ্ছেনটা কি? চাচ্ছেন উনি এমন একটা পজিশনে পড়েছেন, ওনার একটা মুখ কোন রকম মুখ রক্ষা করে ওনার এখান থেকে ব্যাকফুট আসাটা খুবই জরুরি। আপনি দেখেন যে রেজিম চেঞ্জের ক্যালকুলেশন ভুল প্রমাণিত হলো। এরপরে আপনার হচ্ছে যে অপারেশন, সে বলছে যে ফিউরি থেকে ইকোনমিক ফিউরি ডিডেন্ট ওয়ার্ক। আপনার হচ্ছে যে ইরান টুক দি ফুল কন্ট্রোল অফ স্টেট অফ হরমুজ। ইসরায়েলের ইনসাইডে হিস্টোরিক্যাল ড্যামেজ হয়েছে, যেটা এর আগে কখনো হয়নি। তারা এটা কখনো কল্পনা করতে পারেনি এই ধরনের ড্যামেজ হতে পারে। এরপরে আপনার ডোমেস্টিক যে আপনার হচ্ছে যে তার কোর অনেক অ্যাসোসিয়েট, তারা এর মধ্যে আমরা এই আপনার এই আলোচনায় অনেকবার বলেছি যে তার কোর অ্যাসোসিয়েটরা তারা ক্রমান্বয়ে হচ্ছে তার সমর্থন তার কাছ থেকে সরে গেছেন। এবং আজকে ইকোনমিক যে ব্লো ওয়ার্ল্ড ওয়াইড অ্যান্ড স্পেসিফিকলি উইদিন দি ইউনাইটেড স্টেটস অ্যাট হোম, এইটা আরো বেশি ডেভাস্টেটিং। এখন আপনার সামনে মিড টার্ম ইলেকশন আছে, এর আগে ওনার মুখ রক্ষা করা খুবই জরুরি। সব জায়গায় ওনার একটা রেসপন্স জরুরি। এই জন্য উনি একটা মোটামুটি ভাবে মুখ রক্ষা করে ওনার এখানে ব্যাকফুটে আসাটা উনি প্রয়োজন ফিল করছেন, যার কারণে আপনি দেখছেন যে এরকম একটা ডিলে আসা। এবং এটা তো আপনার ইরানের পক্ষ থেকে তো এখনো কনক্লুসিভ কোনো রেসপন্স আসে নাই। তো আমি বলবো যে এর আগে যেটি করেছে সেখানে দেখেন যে একটা বড় ওয়াইল্ড কার্ড ছিল হচ্ছে আপনার লেবানন এবং হচ্ছে ইসরায়েল। এখানে সে একটা হচ্ছে যে আপনার ইন্টারভিনিং ফ্যাক্টর। তো সেখানে ইসরায়েল যখন লেবাননে অ্যাটাক করেছে, আপনার পুরো এর আগের ডিলটার আপনার হচ্ছে যে ক্যালকুলেশন চেঞ্জ হয়ে গেছে এবং ওটা আপনার ফেলড হয়েছে কমপ্লিটলি। তো এখন ইরান কি রেসপন্স করে আলটিমেটলি এবং সে কতটা এই জায়গায় এগ্রি করে, এই জায়গাটা এখনো ক্লিয়ার না। ইরান কতটুকু সে অ্যাকসেপ্ট করে, কতটুকু সে আপনার হচ্ছে যে ডিসএগ্রি করে, ওইটার উপরে নির্ভর করবে কতটা আপনার হচ্ছে এই ডিলটা আপনার হচ্ছে যে এটা সফল হবে। তবে আমি বলবো যে ইউএস এর যে ডিমান্ড, সেখানে আপনার হচ্ছে যে 14 পয়েন্টস, আমি আসলে সবগুলো পড়ার সুযোগ পাইনি, 14-15 পয়েন্ট যে ইগুলো বলেছেন, এর মধ্যে একটা হচ্ছে যে আপনার
যে ওভার দ্য টাইম ইরানের উপরে যে স্যাংশন গুলো আছে স্যাংশন গুলো আপনার লিফট করবেন। তো সেখানে অনেক আপনার হচ্ছে ইকোনমিক ইনসেন্টিভ আছে যেটা ইয়ের জন্য, ইরানের জন্য। এবং ইরানের মোস্ট রিসেন্ট যে আপনার ইয়ে হলো, যে আপনার আপরাইজিং হলো ইনসাইড, যে সেটার পেছনে একটা ইকোনমিক রিজন আছে। তো সেখানে আপনার এই ডিলে যদি আপনি যদি একটা বড় মোটা দাগে যদি আপনি ক্যালকুলেশন করেন, সেখানে দুই পক্ষের উইনের বিষয় আছে, কিন্তু আমি বলবো ইউএস এর উইনের জায়গাটা হচ্ছে সবচেয়ে বেশি, যদি আপনার সে যদি এটাকে বন্ধ করতে পারে। তো সর্বোপরি আমার এটা হচ্ছে যে আপনার আমেরিকা, আপনি যদি গ্লোবাল পলিটিক্স এর জায়গায় চিন্তা করেন, তার যে নেটোর অ্যালায়েন্স গুলো সেখানে একটা ডিসরাপশন গড়েছে, তার সে সমর্থন হারিয়েছে, তার লোকাল ইকোনমিক ব্লো আছে, পলিটিক্যাল আপনার বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আছে। সমস্ত জিনিসগুলোকে যদি আপনি একত্রিত করেন, আপনি বলতে পারেন যে ট্রাম্প হচ্ছে অনেকটা কোন ঠাসা, যে তার একটা এখানে ব্যাকফুটে আসাটা খুবই জরুরি। এখন কতটুকু সে আসবে সেটা হয়তো আরো অনেক ফ্যাক্টর আছে যেগুলো হয়তো ট্রাম্পের হাতেও নাও থাকতে পারে, সেটা হয়তো আমাদের কাছে ক্লিয়ার না। কিন্তু এটি আসলে সময়ের ব্যাপার, আমরা আমাদের বলার সুযোগ খুবই কম যে ইরানের রেসপন্সটা একটা সিগনিফিকেন্ট আপনার ইয়ে করবে, সিগনিফিকেন্স ক্যারি করবে, যে তারা কিভাবে রেসপন্ড করে এটাতে। ওকে, আমরা একটু মোহাম্মদ রেজা চৌধুরী আপনার কাছে যাই। যে পয়েন্টগুলো সমঝোতায় আসছে সেখানে উল্লেখযোগ্য যে বিষয়গুলো আছে, সবার কনসার্ন যেটা ছিল হরমুজ প্রণালী, এটি দুই পক্ষই খুলে দেবে বলা হচ্ছে। অন্যদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরান একটি নির্দিষ্ট মাত্রার উপরে করবে না, যে কোনো সময় তারা জাতিসংঘের পর্যবেক্ষক দলকে সেটি দেখার সুযোগ করে দেবে এবং একই সঙ্গে 15 থেকে 20 বছর পর্যন্ত স্থগিত রাখবে, এমন একটি চুক্তির মধ্য দিয়ে এই আলোচনাটি এগিয়ে চলছে, যেখানে ইরানের স্যাংশনগুলো ধীরে ধীরে তুলে নেওয়া হবে এবং একই সাথে বলা হচ্ছে যে স্থায়ীভাবে এটি একটা শান্তি চুক্তি হবে। কেউ যদি কাউকে আক্রমণ করে তাহলে সেখানে কিভাবে ব্যবস্থা নেওয়া হবে, এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করে সমঝোতাটি করা হচ্ছে। এখন পর্যন্ত যে আলোচনাগুলো হয়তো আমাদের আলোচনার পাশাপাশি আমরা দর্শকদেরকেও দেখাচ্ছি যে কোন কোন শর্তগুলো আলোচনা হচ্ছে, যেটুকু হচ্ছে এটুকুতে মানে ভারসাম্য দুপক্ষের জন্য কারো উপর এটি চাপিয়ে দেওয়ার মতো হচ্ছে কিনা, কিংবা দুপক্ষই এতে একসাথে সমঝোতা করতে কোনো বাধা দেখছেন কিনা আপনি এই শর্তগুলোতে? জুয়েল, এখানে একটা দৃষ্টিভঙ্গির ব্যাপার আছে। সেটা হচ্ছে যে এখন আপনার মনে করেন যে একটা ছোট পোকা হাতির পায়ের নিচে পড়ে গেছে যে কোনো ভাবে। এখন হাতি বলছে আমি কিন্তু জোরে চাপ দিচ্ছি না, আমি তোকে আস্তেই চাপ দিচ্ছি। তো সেই চাপও কিন্তু আপনার সেই ছোট পোকাটার জন্য তার জীবন শেষ হয়ে যায় মতো হয়। একইভাবে আপনি যদি কম্পেয়ার করেন উইদাউট এনি ইমোশন অথবা উইদাউট এনি ডিফারেন্ট ডগম্যা, ইরান তো মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কাছে খুবই একটা ছোট্ট একটা শক্তি, খুবই ছোট একটা শক্তি। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যদি চায়, হ্যাঁ পরে কি হবে সেটা ভিন্ন কথা, কিন্তু যদি চায় যে ইরানকে তারা একেবারে মাটির সাথে মিশিয়ে দেবে, সেটাও তারা পারে। তার ফলাফলটা কি হবে এটা পরের ব্যাপার, কিন্তু পারে। অতএব এই যে মানে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র এটা কি কোনো প্রেসার ক্রিয়েট করতেছে কিনা, এটাও যেমন বিবেচনায় রাখা ভালো, একইভাবে ইরানও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের উপর একটা প্রেসার রাখছে। কারণ ইরানের সাথে এখন ধরেন চায়না এবং রাশিয়া মৌখিকভাবে তো বলছে যে আমরা তোমার পাশে আছি। অতএব সেই অর্থে বিশ্ব যে রাজনীতিটা এখন চলছে সেখানে করে একটা কিন্তু জনমত বা একটা মানে রাষ্ট্রের একটা পলিসি মেকারে কিন্তু দেখা যাচ্ছে কেউ কিন্তু খুব একক শক্তি নিয়ে বলতে পারে না আমি কে হলে। একাই কিন্তু রাজত্ব করার যে একটা ইচ্ছা থাকতে পারে, কিন্তু সেটাকে আপনি কার্যকরী কিন্তু করতে পারছেন। ফাংশনে গিয়ে আপনি দেখা যাচ্ছে ইউ নিড সাম পিপলস হেল্প, সাম পিপল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড সাম পিপল কোঅপারেশন অ্যান্ড সাম পিপলস অ্যাডভাইস। তো সেই অর্থে এগুলা কে কার উপর প্রভাব করছে এটা ল্যাবরেটরি কোনো 1+1 থিওরি না। এটা আপনাকে বুঝতে হবে যে মানসিক ইনফ্লুয়েন্সটা কোথায় পড়ছে। আমেরিকার উপর কি মানসিক ইনফ্লুয়েন্স পড়ছে না? পড়ছে বলেই কিন্তু, এবং এটা সে কে কারা ফেলছে, ইরান ফেলছে। এই মানুষের পড়ছে বলেই কিন্তু আজকে আপনার যতটা ভালো কথা দুই একটা কথা বলার দরকার সেটা ডোনাল্ড ট্রাম্প বলতে বাধ্য হচ্ছে। অতএব যেটা প্রশ্নে আসছে যে আসলে ওনার কোনো অপশন আছে কিনা, হ্যাঁ
ওনার কিন্তু অপশন নাই, ওটাই একটা অপশন। তার যে কোনো অপশন নাই, এটাই হচ্ছে তার অপশন, যে ঠিক আছে আমার তো এইভাবে আমি যেতে চাচ্ছি না, তো আমি এইভাবে চাই, আমি ঘোড়ায় চড়ে না গিয়ে আমি সাইকেলে চড়ে যাই, অথবা আমি সাইকেল চড়ে না গিয়ে আমি রকেটে চড়ে যাই, অথবা আমি রকেটে না চড়ে আমি এই ভাসমান টর্পেডোর মাধ্যমে যাই, কোনো না কোনো ভাবে যাই। তো এই ক্ষেত্রগুলোকে আমরা যদি বিবেচনা করি, তাহলে আমরা দেখব যে এই প্রেশারটা কিন্তু সাইকোলজিক্যাল প্রেশার, পলিটিক্যাল প্রেশার, ইকোনমিক প্রেশার, এটা একটা কোনো দেশ এককভাবে অন্য কারোর উপর ফেলছে না, বরং উভয় দেশই যারা যুদ্ধে সামহাও ডিরেক্টলি ইনডিরেক্টলি আপনার যুক্ত বা রিলেটেড, তাদের প্রত্যেকেরই একটা না একটা প্রেশার তাদের জনগণের উপর থেকে আসছে এবং বিশ্ব থেকে আসছে, এবং এই প্রেশারের ফলেই আপনার দুইজন প্লেয়ার, একজন মোহাম্মদ আলী ক্লে আর একজন ধরেন মনে করেন জো ফ্রেজার বা কেউ, এই লড়াইটা চলছে। এখন মোহাম্মদ আলী ক্লে কিন্তু অলওয়েজ উইনার ইন সাম, বিকজ তার যে ট্রিক্স। তো আমি এখন মনে করি এই জায়গাটায় ইরান ইজ প্লেইং লাইক মোহাম্মদ আলী ক্লে আর মোহাম্মদ আলী, আই এম সরি টু সে ক্লে, মোহাম্মদ আলী। তো মোহাম্মদ আলী এখন ফ্রেজারের সাথে লড়ছে, এখন দেখা যায় রিংয়ে কে কতক্ষণ থাকে, কে নক আউট হয়। ধন্যবাদ। দেখার সময়টা আসলে কালকে পর্যন্ত, কারণ এর মধ্যে আমরা হয়তো আমেরিকার বক্তব্যগুলো পাচ্ছি এই প্রপোজালের ব্যাপারে। ইরান আনুষ্ঠানিকভাবে আগামীকালকে জানাবে এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী চায়না সফরে রয়েছেন। আমি একটু ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন আপনার কাছে জানি, সেটি হলো এর আগে আমরা ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে দেখলাম রাশিয়া সফর করতে, এবার তিনি চায়না সফর করছেন এবং এর আগে ইউএস এর ইন্টেলিজেন্স গুলো এই তথ্য দিচ্ছিল যে ইরানকে এয়ার ডিফেন্স সিস্টেম দেবে আগামী 2 সপ্তাহের মধ্যে চায়না। চায়না নেপথ্যে থেকে এই যুদ্ধে একটা বড় ভূমিকা রাখছে। ইরান কতটা, যে চুক্তি শর্তগুলোর কথা আমরা বলছি, আমেরিকা অনেকটাই মেনে নিয়েছে, কারণ এগুলো আমেরিকার ফেভারে যাচ্ছে। আমেরিকা যেমনটা চেয়েছিল তাদের পারমাণবিক শক্তিটাকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা, তারা আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করবে না, সেটি বন্ধ করা, সেটি হবে। ইরান কতটা মানবে বলে, কিংবা ইরান না মানার মতো কোনো বিষয় আছে কিনা আপনার কাছে কি মনে হয়, জাস্ট বিশ্লেষণের জন্য? জি, আপনি এখানে হচ্ছে যে সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে যে আপনার ট্রাস্ট। আপনার ট্রাস্টটা কিভাবে বিল্ড হয় যে কোনো একটা রিলেশনশিপে, সেটা হচ্ছে যে আপনার হচ্ছে যে পাস্ট, যেটা হিস্ট্রি, যেটা পেছনটা হচ্ছে যে আপনার ট্রাস্ট, আপনি কতটা ট্রাস্ট করবেন সেটাকে আপনার হচ্ছে ডিফাইন করে। এর আগে ওবামার সময়ে আপনার যে ডিলটা হয়েছে, এবং সেই ডিলের আওতায় আপনার হচ্ছে ইরানিয়ানরা হচ্ছে অনেক বেশি আপনার হচ্ছে তাদের একটা আপগ্রেড হওয়ার কথা ছিল, তাদের অনেক প্রবলেম সলভ হওয়ার কথা ছিল এবং আমেরিকার কথা শুনেছে। আমার ব্যক্তিগতভাবে অনেক ইরানিয়ান এখানে আমেরিকাতে যারা আপনার হচ্ছে ফ্যাকাল্টি বা হচ্ছে যে স্টাডি করতে আসছেন, অনেকের সাথে পার্সোনাল লেভেলে বিভিন্ন ধরনের কথাবার্তা বলার সুযোগ হয়েছে। আমি দেখেছি তাদের ভিতরে একটা টেন্ডেন্সি, সেটা হচ্ছে তারা ওই ডিলটাকে কখনো পজিটিভলি নেয়নি। পজিটিভলি কেন নেয়নি? তারা বলেছে যে আমেরিকা এই ডিলটা করেছে ঠিকই, তার বিপরীতে যেই সুযোগ সুবিধাগুলো দেওয়ার কথা ছিল সেটি কিন্তু আমেরিকা দেয়নি। তো তার মানে হচ্ছে কি, ইরান কমপ্লাই করেছে কিন্তু আমেরিকা তার কথাগুলো রাখেনি। এখন যে ডিলের জায়গা আছে সেখানে ইরান ইজ অলসো আপনার হচ্ছে সিরিয়াসলি ওয়ান্টিং দিস টু এন্ড, উই আন্ডারস্ট্যান্ড দ্যাট। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমি তো আগে প্রতারিত হয়েছি, আমি এখন কিভাবে তোমাকে ট্রাস্ট করব? তো ইরানকে যদি কনভিন্স করতে হয়, এই জায়গায় হচ্ছে আমেরিকার ছাড় দেওয়ার প্রশ্নটা আছে। এবং যেমন আরেকটা আপনার বিষয়, মানে যে ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন, সময় এটি যে আপনি খেয়াল করেছেন কিনা যে এই ট্রাস্টের জায়গাটাতে আমরা এর আগে আলোচনায় শুনতাম যে এই চুক্তিটির গ্রান্টর থাকবে, হতে পারে রাশিয়া, হতে পারে চায়না, কারণ পাকিস্তানের গ্রান্টরে কেউই আস্থা রাখতে পারবে না। সেরকম কিছু কিন্তু এবার আর শোনা যাচ্ছে না, মানে একেবারে দ্বিপাক্ষিক বিষয় হবে আর কি। হ্যাঁ, সেটি যদি আপনার ওরকম আপনার বড় ধরনের যদি আপনার যে গ্যারান্টি থাকে, সেটা নিঃসন্দেহে আপনার ইরানের জন্য ডিসিশন মেকিংটা ইজি হবে। আমি হচ্ছে যে ওই মাহমুদ রেজা ভাইয়ের সাথে একটু করি যে হাতি, যে ওটার আপনার ছোট পোকা তার উপরে পা রেখেছে, হ্যাঁ, হাতি বুঝতে পারে না যে পোকার আর নিচে দিয়ে একটু তার সেফটি বাংকার আছে, তার ভিতরে ঢুইকা সে ওইখান থেকে মোটামুটি হচ্ছে তার ছোটখাটো যা ক্যাপাসিটি আছে ওইটা দিয়া হাতির পায়ের মধ্যে গুঁতা মারতে পারে। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে যে ইরান যে খেলাটা দেখিয়েছে, সারা ওয়ার্ল্ড দেখেছে। আমরা মনে করি যে ইরানের ব্যাপারে এই ইরান যা শো করেছে এটা কেউ কোনো হিসাব করে নাই। সবাই মনে করেছে একটা 30 ইয়ার্স ধরে একটা দেশ এভাবে 30-40 ইয়ার্স যদি তার ইকোনমিক ডাউন টার্ন থাকে, তা তো আসলে কিছুই থাকে না। তো সেখানে সে যে রেজিস্ট্যান্সটা দেখিয়েছে,
যে আমেরিকা ইসরায়েল টুগেদার আপনার এয়ার স্ট্রাইক দিয়ে চেয়েছিল শেষ করে দিতে, আপনার হচ্ছে যে লিডারশিপকে এলিমিনেট করে চেয়েছিল যে এটা রেজিম চেঞ্জ হবে, সমস্ত ক্যালকুলেশন গুলো মিথ্যা প্রমাণিত করেছে। তো তার কিছু স্ট্রেংথ আছে, ওই বার্গেনের তার কিছু স্ট্রেংথ আছে। তো আমি বলবো যে যদি ইরান সেটা যদি তার কাছে যদি মনে হয় যে আমি ছাড় দেবো 5টা জায়গায়, আবার আমি 5টা জায়গায় 4টা জায়গায় 3টা জায়গায় আমি ভালো গেইন করবো, তাহলে সেটি সময় যেমন হচ্ছে যে আপনার টাইম ফ্রেমের ব্যাপারে যেটি বলা হয়েছে, আমেরিকা বলেছে 15 বছর বা 14 বছর তারা হচ্ছে যে ইয়ে করতে পারবে না, প্রথমে 20 বছর চেয়েছিল, ইরান চেয়েছিল সিঙ্গেল ডিজিট। তো এখন আলটিমেটলি ইরানের রেসপন্সটা কি আমরা জানি না যে সেটা অ্যাকসেপ্ট করবে কিনা। আমি যেটি বলতে চাই যে ইরান রিলেটিভলি তার অবস্থান থেকে ওই ছোট জায়গা থেকে সে একটু সুবিধাজনক জায়গায় আছে এখন। ওকে, এই সুবিধাজনক জায়গা থেকে সে তার সর্বোচ্চ গেইনটা করার চেষ্টা করবে। আর আপনি যেটা বলেছেন যে চায়নার যে স্ট্র্যাটেজিক সাপোর্ট এবং অনেক আপনার হচ্ছে যে কন্টেম্পলেশন আছে, অনেক জল্পনা কল্পনা আছে ইরান কিভাবে এই যুদ্ধে বিভিন্ন টেকনিক্যাল জায়গায় চায়না কিভাবে ইরানকে সাপোর্ট দিয়েছে, অনেক জল্পনা কল্পনা আপনার অনেক অ্যানালিসিস আছে এটি নিয়ে, এটা আমরা অনেক শুনেছি। তো তার মানে হচ্ছে কি তার ইন্টারনাল এক্সটার্নাল অনেক ধরনের অ্যাডভান্টেজ আছে। তো আমি বলবো মোটের উপর সেটি হচ্ছে যে ইরান যদি তার জায়গা থেকে যদি একটু বেশি গেইন করতে পারে তাহলে সে অ্যাকসেপ্ট করার ভালো পসিবিলিটি আছে, কারণ ইরানও এটি কন্টিনিউ করতে চায় না। ওকে, কারণ ইরানের আপনার চ্যালেঞ্জ আছে, ইকোনমিক চ্যালেঞ্জটা তার অনেক হাই। তবে আবার ভিন্ন রকমের ভিউ আছে, আমি জাস্ট হচ্ছে 10 সেকেন্ড নেব। সেটা হচ্ছে যে এই যুদ্ধের সময় ইরান কিন্তু ভালোভাবে কিন্তু তেল বিক্রি করতে পেরেছে, সো আপনার হচ্ছে যে তার লসের জায়গায় কিছু গেইনও আছে আর কি। তো আমি বলবো যে ওভারঅল আপনার ইরানের রিলেটিভ বেটার পজিশনের কারণে সে চাইবে এই বার্গেনিং এ তার হিস্সাটা মোটামুটি ভাবে আদায় করার, যতটুকু সে করতে পারে। জি। আবার একটু ঘরের প্রসঙ্গে ফিরতে চাই জনাব মাহমুদ রেজা চৌধুরী, আপনার কাছে একটু জানি, সেটা হলো যে বেশ কিছু স্টেটে কিছু ইলেকশন হচ্ছে, সেই ইলেকশনগুলোতে আমরা দেখতে পাচ্ছি প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে রিপাবলিকানদের যেসব প্রার্থীরা কোনো না কোনো সময় কথা বলছেন, মতামত দিয়েছেন, অবস্থান নিয়েছেন। বিশেষ করে ইন্ডিয়ানা স্টেটের কথা যদি আমরা বলি, সেখানকার স্টেট সেনেটরদের যে নির্বাচন হয়েছে 7 জনকে টার্গেট করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মানে তাদের উপর ক্ষুব্ধ ছিলেন, তাদের মধ্যে 5 জনে হেরে গিয়েছেন। অর্থাৎ রিপাবলিকান পার্টির উপর তার যে প্রভাব, সেটি এত এত বিশ্লেষণ আপনাদের যে তিনি পার্টিকে ধ্বংস করছেন, দেশের জন্য ক্ষতি করছেন, ইকোনমির 12টা বাজাচ্ছেন, ইমিগ্রেশন নিয়ে কয়টা বাজাচ্ছেন সেটি নামে নাই বললাম। এইসব বিষয়ের মধ্য দিয়ে আপনারা বলছিলেন যে দলের ভিতর থেকে কিছুটা প্রতিবাদ হতে পারে, যারা করছেন তারা তো হেরে যাচ্ছেন, এটি মধ্যবর্তী নির্বাচনের আগে তো বাকি সবাইকে চুপ করিয়ে দেবে। জুয়েল, ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট আপনি তুলছেন। এটা আলোচনা করতে হলে আর একটু লম্বা সময় দরকার, একটু চা কফিও দরকার। তো এখন আমি যেটা বলবো, আপনি যেটা দেখছেন যে ডোনাল্ড ট্রাম্প যে সমস্ত ক্যান্ডিডেটদের উপরে খেপে যাচ্ছেন, তারা আলটিমেটলি ইলেকশনে লস করতেছে। তো এতে মনে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের একটা বিপুল প্রভাব আছে রিপাবলিকানদের উপরে। এটা আমি অস্বীকার করি না। ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকদের উপর একটা বিশাল প্রভাব আছে, তার কতগুলো কারণও আছে। কারণগুলো হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে যদি আপনি অরিজিনালসদের হিস্ট্রি দেখেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অধিবাসীদের যদি অ্যানথ্রোপোলজিক্যাল, বিশেষ করে কালচারাল অ্যানথ্রোপোলজিক্যাল হিস্ট্রি পড়েন, তাহলে আপনি দেখবেন এরা বেসিক্যালি কিন্তু অ্যান্টাই রেসিস্ট। তারা অনেকটাই নট অ্যান্টাই, তারা রেসিস্ট। তাদের মধ্যে একটা প্রভাব আছে যে হোয়াইট ইজ এ সুপ্রিম পাওয়ার, এন্ড হোয়াইট কেই সব, আপনার অর্থোডক্স খ্রিস্টিয়ানদেরকেই সবচেয়ে আগায় রাখতে হবে। এই প্রভাবটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের আমার মনে হয় 65 to 68, এমনকি 70% মানুষদের মনের ভিতরে আছে, হয়তো প্রকাশ করছে না পলিটিক্যালি। একটা কারণ যার ফলে আপনি ঘুরে ফিরে কিন্তু ওই ডোনাল্ড ট্রাম্পকে দেখা যাচ্ছে সেই শুধু হোয়াইট সুপ্রিমেসিকে আপহোল্ড করছে, অর্থাৎ তার দিকে যাচ্ছে, এবং তার এগেনস্টে কথা বললেই মনে হচ্ছে নিশ্চয়ই হোয়াইট সুপ্রিমেসির এগেনস্টে যাচ্ছে, অতএব সেই ভোটগুলাও হারাচ্ছে ক্যান্ডিডেটরা। একটা। 2 নম্বর হচ্ছে আপনাকে দেখতে হবে যে ডেমোক্রেটের অল্টারনেটিভ কি।
ডেমোক্রেটসরা কি কোনো বেটার অল্টারনেটিভ বা বেটার চয়েস আনতে পারছে এখন পর্যন্ত? বক্তৃতা দেওয়া ছাড়া তারা কিন্তু এখন পর্যন্ত আনতে পারছে না। এমনকি তারা কংগ্রেসেও এতগুলো মেম্বার হওয়া সত্ত্বেও তারা কিন্তু ইনফ্লুয়েন্স করতে পারছে না কংগ্রেসে একটা বিল আসলে সেটাকে নাকচ করে দিতে, দুই একজন বা দুই চারজন আপনার রিপাবলিকানদেরকে তাদের দলে নিয়ে আসতে। অতএব ডেমোক্রেট দলের একটা উইকনেস আছে, ডেমোক্রেট দলের একটা অর্গানাইজেশনাল বলেন অথবা পলিসি মেকার বলেন, এটার ব্যাপারে কিন্তু মানে মার্কিন যুক্তরাষ্ট্রের আম জনতা অতটা হোপফুল না। যেসব জায়গায় হোপফুল সেটা ডিফারেন্ট, বাট মেজরিটি জায়গায় আপনি যদি রুরাল আমেরিকাতে যান, আপনি যদি বড় বড় সিটির বাইরে যান, তাহলে আপনি দেখবেন সেখানে কিন্তু এই ডেমোক্রেটদের সাপোর্ট ওই অর্থে এখনকার ভোটার মধ্যে, আমেরিকায় তো ধরেন এখন অন এন অ্যাভারেজ আপনার এজ গ্রুপ প্রায় 80+, তাদের লাইফ এক্সপেক্টেন্সি, তাই না, 80+। এখন পর্যন্ত তরুণরা ওই অংশে কিন্তু আসেনি, যেমন আমাদের দেশে আসছে। আমাদের দেশের বিরাট একটা তরুণ জেনারেশন কিন্তু এখন ভোটার। আমেরিকায় কিন্তু সেইটা ওই পরিমাণে এগোয়নি। অর্থাৎ এখনো আমেরিকায় একটা ওল্ড ম্যান থিওরি, ওল্ড ইজ গোল্ড, এই প্রভাব কিন্তু আছে। কিন্তু সেই কারণে ডোনাল্ড ট্রাম্প সেখানেও কিছুটা গেইন করছে। আর তৃতীয়ত হচ্ছে ইমিগ্রেন্ট কিন্তু মানে ডেমোক্রেটদের যে জরিপগুলোতে তার জনপ্রিয়তা, অ্যাপ্রুভাল রেট একেবারে মানে রেকর্ড কমে গিয়েছে, যেটি কোনো প্রেসিডেন্টেরই গত কয়েক দশকে থাকেনি। এমন একটি অবস্থাতেও তার দল সেখানে তিনি নিয়ন্ত্রণ রাখতে পারছেন। মানে এটি একটু মানে রিপাবলিকানরা, আপনি সবাইকে তো আর এক পাল্লায় মেপে, কিংবা আপনি যে সংখ্যা বলে বলছিলেন যে তারা হয়তো বর্ণবাদী কিংবা অন্যান্য বিষয়গুলো বলছিলেন, কিন্তু মানে পুরো রিপাবলিকান পার্টিতে তার নিয়ন্ত্রণ এতটাই শক্ত যে তিনি যাকে সাপোর্ট দিচ্ছেন কিংবা তার বিরোধিতা যিনি করছেন তিনি হেরে যাচ্ছেন। আমরা জরিপগুলো হ্যাঁ আপনি দেখতে পাই। দেখেন, জি, হ্যাঁ আপনি দেখেন, হ্যাঁ জরিপের রেজাল্ট কিন্তু সবসময় কিন্তু মেলে না বাস্তবে, রিয়েলিটিতে। হ্যাঁ। এখন আপনি জরিপ কতজনকে নিলেন? 3 কোটি মানুষের মধ্যে আপনি 1 কোটি লোকের একটা জরিপ মানে নিলেন, অ্যাপ্রুভাল রেট আরো 2 কমছে, কোটি। সবাই তো সেটি দেখছে, তারপরও কেন হ্যাঁ দলের মধ্যে নিয়ন্ত্রণ? হ্যাঁ, তবুও তার নিয়ন্ত্রণ এই কারণেই আছে। আপনি সিনেটে যান, আপনি কংগ্রেসে যান, কতজন সাদা বা হোয়াইট লোক ওখানে আছে এবং কতজন ব্রাউন কালার আছে। সিনেটে তো খুবই কম। কংগ্রেসে তো কিছু আছে, কিন্তু তারা আলটিমেটলি দিনের শেষে দেখবেন তাদের লাইফস্টাইল, তাদের চলাফেরা, তাদের আয়, তাদের কমফোর্ট জোন কিন্তু সব রিপাবলিকান। তাই সব রিপাবলিকান। আপনাকে তো কালচারটাকে বুঝতে হবে। আমি তো শুধু চোখে যা দেখতেছি সেটা দেখলে হবে না, আমাকে কালচারটাকেও বুঝতে হবে যে কোন কালচারে এরা বিলং করে, কোন কালচারটাকে হোল্ড করে, এবং তাদের লাইফ স্টাইলটা কিন্তু অটোমেটিকলি অনেকটাই ওই রিপাবলিকান টাইপ আর কি, মানে তেলে মাথায় তেল দাও। অর্থাৎ এই সমস্ত লোকরা কিন্তু মুখে হয়তো বলছে যে আমি রিপাবলিকান, এটা মানি না সেটা মানি না, বা ডোনাল্ড ট্রাম্পকে মানি না, কিন্তু জায়গা মতো গিয়ে সেবারে আরেকটা ব্যাপার আছে ডোনাল্ড ট্রাম্পের, সে হলো ক্যারিশমা। ডোনাল্ড ট্রাম্প মিথ্যাটাকে এত সুন্দরভাবে জেলাপির মতো করে আপনাকে দিতে পারে যে সেটা কিন্তু অনেক নেতাই পারে না। একটা নেতার কিন্তু এটা একটা বড় গুণ। আপনি হিটলারের সবচেয়ে বড় গুণ ছিল ক্যারিশমা, তার লিডারশিপের ক্যারিশমা ছিল। এই ক্যারিশমাটা কিন্তু একটা লিডারশিপকে আপনার নেগেটিভ ওয়ে বা পজিটিভ ওয়ে যেদিকে আপনি দেখেন না কেন সেখানে কিন্তু ভীষণ প্রভাব ফেলে। এবং ডোনাল্ড ট্রাম্পকে দেখবেন যে কোনো প্রশ্নে এখন পর্যন্ত এতগুলো চাপ হয়তো আমি জানি না অন্যান্য প্রেসিডেন্ট এই দেশে 40 বছরে কখনো দেখিনি এত চাপ কোন প্রেসিডেন্টের উপর আসছে বিভিন্ন থেকে, মিডিয়া থেকে, আপনার তার নিজস্ব দলের লোক থেকে, তার ঘরে বাইরে। সেই চাপগুলোকে আপনি দেখবেন বডি ল্যাঙ্গুয়েজ আপনার ডোনাল্ড ট্রাম্পের ইজ ভেরি মাচ স্ট্রং। তাকে দেখলে মনে হয় না তিনি হি ডোন্ট পাত্তাই কেয়ার দিচ্ছেন অ্যাবাউট না, এনিথিং। তিনি এইসব বিষয়কে খুব একটা পাত্তাই দিচ্ছেন না বলে মনে হয়। হ্যাঁ পাত্তাই দিচ্ছে না। তো এই যে তার একটা, এটা তো মানুষের মনে তো এফেক্ট করে, তাই না? আমি যদি দেখি আপনাকে, আমি যাই গালি দিচ্ছে না কেন, আপনি সুন্দর করে তার একটা উত্তর দিয়ে দিতেছেন আমাকে, তার মানে বোঝা যাচ্ছে যে আমার মেন্টাল স্ট্রেংথ আমি কতটা হোল্ড করে রাখি। তাকে অনেকে অনেকভাবে বলছে, পাগল বলছে, এই বলছে। নো, হি ইজ নট এ ম্যাড, শি ইজ ভেরি মাচ ক্যালকুলেটিভ, এবং হি ইজ এ ভেরি কানিং পার্সোনালিটি ইন প্রেজেন্ট ওয়ার্ল্ড। তার মধ্যে কোন, এখন যার 2 কানি কাটা যায় তার আবার লজ্জা কিসে? তো আমি ঠিক ডোনাল্ড ট্রাম্পের এই বুঝলাম অবস্থা না, আপনি হয়েছে, কি তার 2 প্রশংসা কানি। করলেন না নিন্দা করলেন, এটি ঠিক পরিষ্কার হচ্ছে না আর কি। Anyway, হ্যাঁ আপনি দেখেন, বা সে এর আগেও দুইবার না 3বার সে ইমপিচড হয়েছে, ফলাফল হয় নাই কিছু। তারপর আপনি সে কনভিক্টেড 13 না 30 জি, জি, কতটা নাম্বার, আমরা সে হয়তো কনভিক্টেড। লম্বা লিস্ট টানবেন আপনি, সময় নাই আর 3 মিনিট আছে। আমি একটু ডক্টর মোহাম্মদ আলাউদ্দিনের কাছে যেতে চাই। ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন, ভারতের নির্বাচনটা আমরা দেখলাম, আমরা মমতা ব্যানার্জি গো হারা হেরেছেন, কিন্তু তার বক্তব্যটা আমরা আমাদের দেশের আহ, আহ, সাম্প্রতিক মানে সবশেষ
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন হেরেছিলেন তখনও তিনি যে ভাষায় বলছিলেন যে আমি ক্ষমতা ছাড়বো না, কারণ এই নির্বাচনের ফলাফল আমি মানি না। মমতা যদি ক্ষমতা না ছাড়েন তাহলে কি হতে যাচ্ছে, কিংবা ভারতের আসলে পরিস্থিতিটা কি, সংক্ষেপে একটু শুনি আপনার কাছে। জুয়েল, হচ্ছে আমি একটু আপনার মমতার ইলেকশনের কাছে যাওয়ার আগে আপনার ছোট্ট করে। প্রাইমারি নিয়ে একটু যোগ করতে চাই। হুম। আমি তো ইন্ডিয়ানাতে, আবার ও ইন্ডিয়ানার হ্যাঁ হ্যাঁ, প্রেফারেন্স শিওর আপনি শিওর, দিয়েছেন, আপনি ইন্ডিয়ান একটু হক আদায় করা প্রয়োজন মনে করছি আমি। জি জি। তো, দেখুন, একটা আপনি আপনার যে প্রশ্নটা যে মানে কিভাবে আপনার 7 জনকে টার্গেট করেছে এবং 5 জনে হেরেছে, হুম। একজন মার্জিনে গিয়ে আটকে গেছে, সেটা এখনো হয়নি, 3 ভোটের ব্যবধান সম্ভবত। আরেকজন হচ্ছে যে আপনার সার্ভাইভ করেছেন। যে 5 জন হেরেছেন এবং যেভাবে হেরেছেন তার পেছনে সবচেয়ে বড়, আমি একজন মানে অ্যাজ এ প্রফেসর এন্ড লার্নার অফ কমিউনিকেশন হ্যাঁ। এবং হচ্ছে যে আপনার মিডিয়া, আমি যেটা আমার অ্যানালিসিস যেটি ধরা পড়েছে সেটি হচ্ছে যে এর পেছনে আপনার $10 মিলিয়ন এর ওভার $10 মিলিয়ন আপনার হচ্ছে যে ক্যাম্পেইন মানি আপনার ঢালা হয়েছে এই 7 জনকে টার্গেট করে, এবং বিভিন্ন মিডিয়াম গুলোকে ইউজ করে আপনার ইনক্লুডিং মেইল আপনার হচ্ছে যে কমিউনিকেশন, যে এই ক্যাম্পেইনটা চালানো হয়েছে এবং সেটা রেজাল্টটা প্রিটি অবভিয়াস। তো এটা যতটা না, আপনি মাহমুদ রেজা ভাইয়ের সাথে একটা জায়গায় আমি এগ্রি করি, সেটা হচ্ছে হ্যাঁ, এখানে হচ্ছে আপনার রেস একটা বিগ কার্ড, দেয়ার ইজ নো ডাউট। হোয়াইট সুপ্রিমেসি ইজ অলওয়েজ ইটস এ ওয়েল প্লেড বাই ট্রাম্প, দেয়ার ইজ নো ডাউট। বাট ইন অ্যাডিশন এখানে তো আপনার যেটাই দাঁড়ায় সবাই তো আপনার রিপাবলিকান, তো কিন্তু এরা যে তার পেছনে একটা বড় ধরনের আপনার কমিউনিকেশন এবং ক্যাম্পেইন চালানো, সেটার একটা আমার পাশে একটা ডিস্ট্রিক্ট 11, এখানে লিন্ডা রজার্স সিনেটে 2018 সাল না কবে থেকে উনি আছেন। উনি একজন ব্রায়ান আপনার যে সমন্সলার, উনি হচ্ছে একজন অ্যানেস্থেশিয়ার স্পেশালিস্ট, ওনার কাছে হেরেছেন এবং যেটা ক্যালকুলেশনের অনেক বাইরে। তো আমি এই জায়গাটা বলতে চাচ্ছি যে আপনার এখানে ক্যাম্পেইনটা হচ্ছে বিশাল আকারে কাজ করেছে, তবে এটি একটা বিগার সিগন্যাল ফর দি এন্টায়ার কান্ট্রি। নাও লেটস ব্যাক টু দি মমতা মমতা, জি। ইস্যু। এক মিনিট পাবো। দেখুন, মমতা ব্যানার্জি এর আগে 2021 সালের ইলেকশনে শুভেন্দুর কাছে হেরে তখনও কিন্তু উনি একটা মামলা করেছিলেন। হুম। সেই মামলাটা শেষ পর্যন্ত আপনার হচ্ছে যে হাইকোর্টে গিয়ে হচ্ছে আপনার থেমে গিয়েছিল। তো সেটা তো এখন মেয়াদ শেষ হলো, কোনো নিষ্পত্তি হয়নি। এখন তিনি রেজাল্ট মানছেন না, ক্ষমতা হস্তান্তর করবেন না, বা হচ্ছে যে কথাগুলো আসছেন সেখানে আপনার সেটা না করলে তাদের বিধি অনুসারে তাকে বরখাস্ত করা যেতে পারে। তো সেই অপশনগুলো ওখানে আছে। কিন্তু ইলেকশন তো ইলেকশনই, রেজাল্ট যখন হয়ে যায় যেভাবে হোক সেটাকে ওভারটার্ন করার রেকর্ড আসলে মানে দুনিয়াতে খুব কম। এবং ভারতের মতো একটা গণতান্ত্রিক দেশে, মানে যারা সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ বলা হয়। কিন্তু আমাকে যেটি কনসার্ন করে দুটো বিষয় আমি বলি কম সময়ের মধ্যে। একটা হচ্ছে যে আপনার প্রায় 27 লক্ষ ভোটারের বিভিন্ন ধরনের আপনার বিশেষ করে সংখ্যাগরিষ্ঠ মুসলিম ভোটারদেরকে যেভাবে আপনার ভোটার রেজিস্ট্রেশন বা তাদের যে আপনার কর্তন করা হয়েছে, সেটার একটা অবভিয়াস রেজাল্ট, কোনো সন্দেহ নাই। কিন্তু তার সাথে বড় যেটা আমাকে, ইন্ডিয়া দে ক্লেম দ্যাট দ্য লার্জেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড, সেই জায়গা থেকে যদি আপনি চিন্তা করেন, ইজ ইন্ডিয়া অ্যাকচুয়ালি মুভিং টু আপনার হচ্ছে যে ওয়ান পার্টি সিস্টেম ইনস্টিড অফ ডেমোক্রেসি। যেভাবে যেই জায়গাগুলোতে ইস্টার্ন সাইডে যেভাবে বিজেপির যে এক্সপেনশন, যে সম্প্রসারণ, এটি কিন্তু ইন্ডিয়ার জন্য খুবই ভীতিকর একটা বিষয়। তো এটি বাংলাদেশের জন্য আমাদের সুযোগ থাকলে হয়তো আলাপ করবো, বা আপনি অন্য সময় আলাপ করবেন, যে এখানে অনেক ভারী আপনার হচ্ছে যে মেসেজ এবং ইমপ্লিকেশনস রয়েছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার রিলেশনে, কলকাতার ওয়েস্ট বেঙ্গলের এই ইলেকশনটা। তো আমি মনে করি যে তিনি যে অ্যাকসেপ্ট করবেন না সেটা বলছেন, সেটি দিয়ে উনি বেশি দূর আগাইতে পারবেন, সেটা দিয়ে হয়তো একটা সাময়িক ক্যাওস তৈরি করবেন। তবে যেটি স্পষ্ট যে একটা দল ইলেকশনে উইন করেছে আর একটা অ্যাকসেপ্ট করে না, এটি দিস সিগন্যালস দ্য ভলাটাইলিটি অফ দি ডেমোক্রেটিক কালচার। সেটা একটা ডিসরাপশন, আমরা আমাদের দেশের সাথে কিছু যোগ বিয়োগ করতে পারি। অনেক ধন্যবাদ। আমরা আসলে মাহমুদ রেজা চৌধুরী আপনার কাছ থেকে শুনতাম, মানে ইন্ডিয়ার নির্বাচন নিয়ে আরেকটু হয়তো বিশ্লেষণ করার সুযোগ ছিল, সময়টা শেষ হয়ে গেছে বলে আমরা আজকের মতো দুঃখিত। দর্শক, আগামীকাল রাত 8টায় আবারও আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি।
ধন্যবাদ জানাচ্ছি আমাদের দুই আলোচককে, সম্মানিত আলোচককে আপনাদের মতামত এবং সময়ের জন্য, এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শকদের সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।